বাংলাদেশ যদি এর থেকে না বেরোতে পারে, এই মুহূর্তে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না, তাহলে বাংলাদেশ কিন্তু আমাদের এই অঞ্চলে একটা ডিস্টার্ব স্টেটে পরিণত হবে এবং ভালো রকম সময়ের জন্য। এবং তখন কিন্তু গোলা বারুদ অনেক কিছুই হবে। আমি মানে এভাবে বলতে চাই না, কিন্তু পরিস্থিতিটা খুব গোলমেলে দিকে যাচ্ছে। একটা পা স্লিপ করলেই গন্ডগোল হয়ে যাবে। আর আপনি যে দেখছেন যে আজকের যা পরিস্থিতি আছে, ধরুন এই মাসেরই শুরুর দিকের ঘটনা, বাংলাদেশে এক গাদা খবর বেরোলো যে ভারতকে দেখিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ না কিনে, ওদের পেঁয়াজ পড়ছে। তার 7 দিন যায়নি কি 10 দিন যায়নি, তারপরেই পেঁয়াজ ওখানে 150 টাকা কেজি হয়ে গেছে। তখন পেঁয়াজ কেমন? তো ভারত যদি মনে করত যে বাংলাদেশকে ক্ষতি করবে, ভারতে খুব বেশি সময় লাগবে না কিন্তু, কারণ কিছুই নয়, আপনার খাবারের সাপ্লাইটা আমি একটু, আপনি বুক করলে আমার একটু ডিলে করে দিলাম না, আপনার ওখানে জনরোষ হবে, ইনফ্লেশন হবে। আপনি বাড়ির থেকে বেরিয়ে আপনার তো জিনিসপত্র যায় আপনার সমুদ্র দিয়ে, আমি সেই সমুদ্রটা কন্ট্রোল করি, আমি থাকি সেখানে। আপনার ওপর থেকে, পাশ থেকে, চারদিক থেকে আছে। তো এটা কোনো বিষয়ের মধ্যে পড়ছে না যে একটা মুশকিলটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানি মেন্টালিটিটা নিয়ে ফেলছে যে আমাকে যুদ্ধ করতে হবে। এইটা খুব মুশকিল, এটা খুব মুশকিল। এবং তুমি যদি আমার শত্রুর সঙ্গে হাত মেলাও এবং এমন কোনো কাজ করো যেটাতে আমি মনে করি তুমি আমাকে থ্রেটেন করে ফেলছো, কেমন? তো ধরুন আপনি আমার বন্ধু, কেমন? এবার আমার যে শত্রু তাকে নিয়ে আপনি খুব ফুর্তি করছেন, তাহলে আপনি তো আমার বন্ধু থাকতে পারেন না। আর তার কারণ আপনি ওর সঙ্গে যদি ফুর্তি করতে পারেন, মানে দারুণ দহরম মহরম করতে পারেন, আপনার সঙ্গে দেখা হলেও আপনি আলাপ করলেন, আপনি 4টে জিনিস পেঁয়াজ কিনে আনলেন, এক জাহাজ, এগুলোও চলতে পারে, এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি দরজা খুলে দিচ্ছেন তাকে, একটার পর একটা প্রচুর স্টেটমেন্ট আছে, আপনি দেখুন, এবং প্রচুর স্টেপস আছে। যেমন ধরুন ইন্সপেকশন ছাড়া পাকিস্তানি জাহাজ ঢুকবে, কেমন? যেটা আমি চাই না। তো কারণ অনেক অনেক ঘটনা আছে না এই অঞ্চলে। আমরা কি 10 ট্রাক অস্ত্রের কথা ভুলে গেছি? 2004 সালের ঘটনা, মোটে 20 বছর আগের ঘটনা। তো ঘটনা ঘটবে কতক্ষণ? তাই কখন এই গোটা জিনিসটাই খুব সূক্ষ্ম, সরু সুতোর ওপর দাঁড়িয়ে আছে। একটা ভুল হবে আর গন্ডগোল শুরু হবে, এবং বাংলাদেশ কিন্তু এই অঞ্চলের একেবারে মানে সব থেকে ডিস্টার্বড অঞ্চল হবে এই এই আমাদের এই গোটা অঞ্চলের ভেতর। ধন্যবাদ দাদা। এটা হয়তো আপনার জন্য ব্যক্তিগত প্রশ্নই হয়ে যেতে পারে এই কথাটা। তারপর আমার একটু জানার ইচ্ছা যে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর, অনেক সরকার এসেছে চলে গেছে। আজকের এই গত 1.5 বছরের মধ্যে আজকের যে পরিস্থিতি ভারত বাংলাদেশের, বিগত অন্য কোন সরকারের সময় কি এইরকম পরিস্থিতি দেখেছেন কিনা বা আপনি জানেন কিনা? আমার নিজেরই খুব একটা জানার কিউরিসিটি আছে যে এত খারাপ পরিস্থিতি। না, এখনো আমি বলবো যে অনেক কিছু, মানে ব্যাপারটাকে যদি এভাবে দেখা যায় যে দেখুন, খারাপ এক সময় নিশ্চয়ই ছিল, 75 ওই অঞ্চলে হয়তো ছিল, আমি তো দেখিনি। একটা কথা বুঝতে হবে, যেটা যে হাসিনার শত দোষ থাকতে পারে, কিন্তু হাসিনা না এলে বাংলাদেশের পৃথিবীতে কোনো পরিচিতি ছিল না। কেন ছিল না তার পক্ষে আমি কারণ বলতে পারি। আপনি বলবেন যে ইউনূস সাহেব নোবেল পেয়েছিলেন, কিন্তু দেখুন দারিদ্র পশ্চিমা বিশ্বে গিয়ে আপনি বেচতে পারবেন। পশ্চিমারা খুব পছন্দ করে, বাংলাদেশে আসবে, 4টে লোক ভিক্ষা করছে, তার ছবি তুলবে। ভারতেও আসতো, এখনো আসে। তো এটা টয়লেট নেই, লোকে মাঠে করেছে, এইগুলো হচ্ছে ওদের সাবজেক্ট। কিন্তু একটা দেশকে লোকে তখনই রেসপেক্ট করে
শুধু দেশ কেন, আমাদের ব্যক্তিগত জীবনেও তাই। যখন আপনার কাছে অর্থ থাকবে, যখন আপনি কিছু অ্যাচিভ করেন, আপনি একটা কোনো কাজ করছেন যেটা নাম টেনে আনছে, হ্যাঁ, তো তখন আপনাকে করে। তো হাসিনা অর্থনীতিটা এই যে 5-5.5 গুণ বড় হয়ে গিয়েছে এবং এত কিছু কাজকর্ম হয়েছে, তো এটা এমনি এমনি তো না যে টাইম ম্যাগাজিন অমুক তমুক সব জায়গায় হাসিনা কে নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি এখন যেটা করছেন সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ বাংলাদেশ। আপনার যে ব্র্যান্ডটা হয়েছিল সেই ব্র্যান্ডটাকে আপনি ভেঙে ফেলছেন। কেমন? আপনি ভাবছেন ভারত, আপনি যদি ভাবেন যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেবো আর অমুকের সঙ্গে ভালো করব, ব্যাপারটা সেভাবে হয় না। বাস্তব পৃথিবীতে হাসিনা সরকারকে যারা লোন দিয়েছিল তার মধ্যে সব থেকে বড় মধ্যে আছে রাশিয়া, একাই বিরাট। চীন আছে, ভারত ভারত আছে, এডিবি ইত্যাদি আছে। কিন্তু ভারত প্রথম 1 নম্বরে নেই, 2 নম্বরেও বোধহয় নেই, 3-4 নম্বরে আছে। কিন্তু হাসিনা সরকারের সঙ্গে আপনি টাইমলাইন খেয়াল করে দেখুন যে চীন, রাশিয়া কবে ঢুকেছে। আগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। ভারতের সঙ্গে বাজার, হাসিনা যখন এসছেন $200 মিলিয়ন মতো ভারতে এক্সপোর্ট হতো। কেমন? 10 গুণ বেড়েছে, 10 গুণ। হাসিনা যখন এসছিল বাংলাদেশের অর্ধেক লোকের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, সেই যখন গেছে সবার বাড়িতে ইলেকট্রিসিটি আছে। লোডশেডিং কমেই গেছে বলা যায়, অনেক কমে গেছে। তো এই যে এইগুলো লোকে এগুলো দেখে উন্নতির ধাপ হিসেবে। এখন আপনি যেটা করছেন যে ওকে ছোট করতে গিয়ে আপনি ওকে ঝোলাবো, মারবো, কাটবো, ফেলবো। তো আপনাকে কোনো না কোনো ফরেন পাওয়ার আপনাকে সাপোর্ট দিতে পারে, কিন্তু সেটা আপনার স্বার্থে হচ্ছে না, সে তার স্বার্থে হচ্ছে কিছু। সে আপনার একটা পোর্ট নিয়ে যেতে পারে, অমুক করতে পারে, তমুক করতে পারে, কিছু করতে পারে। তারও উদ্দেশ্যটা কমার্শিয়াল না অন্য কোনো উদ্দেশ্য দেখার বিষয় আছে। তো ভারত বাংলাদেশ সম্পর্কের যেটা হতে যাচ্ছে সেটাকে যদি মাপতে যাওয়া হয়, তাহলে ওই উচ্চতা থেকে নেমে আসা। এই মুহূর্তে ভালোর দিক যদি আমি বলি, ভালোর দিক হচ্ছে ট্রেড কিন্তু এফেক্টেড হয়নি এখনো সেভাবে। ভারত অনেক প্রজেক্ট গুলো ক্যান্সেল করে দিয়েছে, কানেক্টিভিটি প্রজেক্ট গুলো বন্ধ করে দিয়েছে। ভারত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ভেতর 3 জোড়া ট্রেন চলতো। খুলনা ছিল, ঢাকা ছিল, আর কোন কোন জায়গা, আরেকটা তো জায়গা ছিল আমার মনে আছে, বোধহয় একটা ট্রেন শিলিগুড়ি যেত। তো আমার এখন মনে পড়ছে না, বাস যেত, সরি। তো রাজশাহীর দিক থেকে কি কোনো ট্রেন ছিল? আমি এখন খেয়াল করতে পারছি না। তো এখন এগুলো সব বন্ধ। মানুষের ক্ষতিটা এখনো হয়নি, ক্ষতি হচ্ছে কিন্তু বাংলাদেশিদের। বাংলাদেশিরা যে আসতেন প্রায় 15 লাখ, তার মধ্যে লাখ সাথে কি থাকতেন হচ্ছে মেডিকেল ভিসায়। তো মানুষগুলো যাচ্ছে কোথায়? আপনি বলবেন, বলার চেষ্টা হচ্ছে যে আমাদের দেশেই হয়ে যাবে। দেখুন, সব জিনিস ওভারনাইট হয় না। যদি আমি ধরেও নেই আপনি করবেন, তাহলে ওভারনাইট হবে না। কেমন? তো সুতরাং মানুষ ভুগছে, কিন্তু অলরেডি ভুগছে, প্রচুর ভুগছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে। তো আগামীতে এখন এইটা যখন এবার খারাপ যদি আরো হয়ে যায়, তখন কিন্তু সত্যিকারের মানুষের নাভিশ্বাস উঠবে, ভীষণভাবে উঠবে। ধন্যবাদ। দাদা, আপনাকে আর বেশিক্ষণ রাখবো না। আমার একটা শেষ প্রশ্ন আছে, সে শেষ প্রশ্নটার সাথে 2-1 কমেন্টসের যে ওটা একটু যোগ করে দিচ্ছে আপনাকে। সেটা হচ্ছে যে অনেকে এখানে কমেন্টস করছেন যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের দরকার নেই, আমরা নিজেরাই চলতে পারবো, আর আমার দেশ পাকিস্তানের সাথে সম্পর্ক হবে না অন্য কার সাথে, সেটা আমার বিষয়। ভারতের মাথা ব্যথার কারণ কি? এবং আমার যে প্রশ্ন সেটা হচ্ছে হঠাৎ করে রাশিয়া কেন দুই দেশের এই সম্পর্কের মাঝখানে এসে পড়লো? এটাই না, ওটা তো হচ্ছে কিছু মাইন্ড করবেন না, এটা তো হচ্ছে মূর্খের কথা যে আমার দেশ হলে ভারত কি আমরা ভারত ছাড়াই চলতে পারবো না। সে কেন পারবেন না? কিন্তু আপনার গ্রোথ হবে না। আপনার দেশের তখন 200 টাকাতে পেঁয়াজ কিনতে হবে, কখনো কাঁচা লঙ্কা খুঁজে পাওয়া যাবে না, বাজারে মারপিট হবে। সাধারণ মানুষ তো তার দৈনন্দিন বাজার রোজগার এগুলো নিয়ে থাকে। যতটুকু হিসেব পাওয়া যাচ্ছে তাতে অন্তত 1,00,000-2,1 লোকের চাকরি গেছে।
এই যে ব্যবসা বাণিজ্য কমে গেছে, যতটুকু ভারতবর্ষ বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে যে রাস্তা দিয়ে যে বাণিজ্যটা হতো সেটা তুলে দেওয়া হয়েছে, অলমোস্ট বন্ধ, অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তো তার প্রভাব নেই কর্মসংস্থানে? আছে তো। যে মানুষগুলো বেনাপোলে কাজ করতো, নানান ইয়ের হয়ে, মানে ওই যে আপনার কেউ হয়তো ডলার রুপি বেচে, কেউ আরো নানান রকমের কাজের মধ্যে ছিল, মাল খালাস ইত্যাদির জন্য যারা ছিল, ট্রান্সপোর্ট সেক্টর একটা বিরাট এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর, তারা গেল কই? সুতরাং মানুষের কিন্তু অলরেডি 12টা বেজে আছে। দুই, আমরা হ্যান করবো ত্যান করবো, তাহলে কোভিড এর সময় যদি ভারত না থাকতো বাংলাদেশ শুয়ে পড়তো। গোটা আরএমজির র মেটেরিয়াল ভারত থেকে গেছে। আপনি বললে তো হবে না, আপনি আমার পাশের বাড়ি, আপনি আমাকে ছাড়া চলবেন, চলুন না, কি এসে যায় আমার? ভারত পৃথিবীর 7 নম্বর বড় ফুড এক্সপোর্টার। কেমন? চাল, ডাল, পেঁয়াজ, আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো ভারত থেকে যায়। তারপরে আপনার ইলেকট্রিসিটি আছে, আপনি কাল থেকে বন্ধ করে দিন, নেবেন না। এই তো আগামী 2026 সালে ত্রিপুরা থেকে 136 মেগাওয়াট বোধহয় যায়, সেটা 2026 সালে রিনিউয়াল আছে। আপনার যে গঙ্গা চুক্তি, তার মতো বেনেভোলেন্ট চুক্তি পৃথিবীতে নেই। তার কারণ হচ্ছে সেখানে বলা হয়েছে যে জল শুকিয়ে যাক, যাই হোক, আমি তোমাকে এতখানি জল দেবই। এরকম চুক্তি হয় না। বাংলাদেশে কেউ তো ভালো দিক নিয়ে কথা বলে না। যদি এতই অসুবিধে থাকতো, কোথায় 1 বছর 1.5 বছর তো হয়ে গেল, ভারতের সঙ্গে চুক্তিগুলো, কারেন্টের চুক্তিগুলো বন্ধ করে দিলেই হতো, কি এসে যেত কারো? তো সুতরাং ওরকম কথাবার্তা বললে তো হবে না যে আমি তার ছাড়াই থাকতে পারবো। থাকাও, তুমি আমার থেকে জিনিস না কিনে যদি থাকো, আমার কিছু পৃথিবীতে বিরাট কিছু বদলে যাবে না। আমার $400 বিলিয়ন এক্সপোর্ট, তার ভেতর বাংলাদেশে যায় হচ্ছে $10-12 বিলিয়ন। সুতরাং বাংলাদেশে না গেলে তো আমার খুব কম হবে না। কিন্তু বাংলাদেশের মার্কেটটা ভারতে 10 গুণ বেড়েছিল। সেটা যখন যাবে $2 বিলিয়ন মার্কেট, সেটার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের ওপর, সেটা বাংলাদেশের টোটাল এক্সপোর্টের প্রায় 5%। কেমন? তো ইম্প্যাক্ট হবে সেখানে। আর বাদ বাকি হচ্ছে যে মানে তুমি কোনো বড় নেবারের সঙ্গে করলে পরে তোমার নিজের যেটা হবে, যে তোমার না হবে গ্রোথ, কিছু হবে না, তুমি ওখানে দাঁড়িয়ে পচে মরবে। বাংলাদেশ আগে যেমন ছিল, আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশ কি ছিল? আপনি বলুন না, আপনি তো বাংলাদেশের ছেলে। জি, কি ছিল বাংলাদেশে? এমন কি ছিল? এই যে এখন মেট্রো হ্যান ও তেন ঝকঝকে, আমারই ঢাকা গেলে ভাল লাগে, যে বেশ ঝকঝকে হয়েছে। তো এরকম তো ছিল না বাংলাদেশ। তো তাহলে সেই এখন তুমি যদি ফিরতে চাও আগের জায়গায় ফিরে যাও, কার কি এসে যাবে আর পৃথিবীতে? কেউ কি কাউকে হাত পা ধরে আটকে রেখেছে? আশা করি আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া গেছে। জি, ধন্যবাদ প্রীতম দাদা। কারণ আরেকজনে বললো যে ওরা কি সম্ভবত তিস্তা নদীতে বাদ দিবে বাংলাদেশ। তা আমি জানি না এখনো, যে আপনার ফারাক্কা বাঁধের তিস্তা নদীতে তো বাঁধ আছে। তিস্তা 1974 সালের এগ্রিমেন্ট অনুযায়ী দুদিকে বাঁধ হয়েছে। সেই বাঁধ, একটা বাঁধ হয়েছে এরশাদের সময়, আপনাদেরটা 2 বছর 3 বছর পরে হয়েছে, আমাদেরটা তার আগে হয়েছে। এখন কথা হচ্ছে, প্রকৃতিকে তো বদলানো যাবে না। ওই নদীটায় 1983 সালে একটা ইয়েতে দেখা গেছিল। এই প্রথম কথা হচ্ছে, এই বাঁধ দুটো হয়েছিল কেন? বাঁধ দুটো যখন হয়েছিল তখন বাংলাদেশে বন্যা হতো, বন্যাটা একটা প্রাথমিক চিন্তা ছিল। দ্বিতীয়ত হচ্ছে, তখন বোরো চাষ বলে কিছু ছিল না। এখন আর নদী নিয়ে প্রপারলি স্টাডি হয়নি। কেমন? তো এই নদীটাতে বর্ষার সময় জল থাকে 2 লাখ কিউসেক, আর শীতকালে ফেব্রুয়ারি মার্চে এই জলটার পরিমাণ এসে দাঁড়ায় 5-6 হাজার কিউসেক। এটা আজকের ফিগার না, 1983 যখন বাঁধ ছিল না তখনকার ফিগার। কেমন? তো ফলে কি হয়েছে, এখন হয়তো আরো কমে গেছে, কারণ ওপরে সিকিমে ট্যুরিজম হচ্ছে, অমুক হচ্ছে, তোমার লোকে তো জল খাচ্ছে, সেটাও তো খাচ্ছে, তো জলটা ব্যবহার বেড়েছে। আর তারপর আমাদের দিকে কিছু হয়েছে, আমাদের দিকে এগ্রিকালচার হয়েছে, এবার সেখানে মারামারি হচ্ছে জলটা নিয়ে। এটা আমরাও চাই যে জিনিসটা মিটুক, কিন্তু শুধু তিস্তাতে হবে না, কারণ তিস্তাতে জলটা নেই। আর আমার দিকে যে লোকটা জল পায়, সে জল না পেলে গিয়ে সেও লাফাবে। তাহলে আমার ওখানে যে আরো নদীগুলো আছে, নদীগুলোকে নিয়ে কি করা যায়, কোনটা রিডাইরেক্ট করা যায়, কি করা যায় না করা যায়, এটা ভাবা যেতে পারতো এগুলোকে নিয়ে।
সেটা না হয়ে যেটা হচ্ছে যে এইটা চাই ওইটা চাই, গঙ্গা চুক্তি, গঙ্গার জল, তো গঙ্গার উল্টো দিকে ফারাক্কা বাঁধ দেবে কি, আমি তো বুঝতে পারলাম না। মানে প্রকৃতি তো জল ওপর থেকে নিচের দিকে যায়, তা আপনি আবার একটা বাঁধ আপনার দিকে বাঁধ দিয়ে আপনার লাভটা কি হবে? আসলে আমার লাইফে আমার একটা ছোট্ট ঘটনা আছে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তা আমাদের বইয়ে ছিল যে ফারাক্কা বাঁধের উপকারিতা এবং অপকারিতা, এর থেকে রক্ষা কিভাবে পাওয়া যায়। তো ওই সময় আমি নিজেই লিখছিলাম যে ফারাক্কা বাঁধের সমান আরেকটা বাঁধ করতে পারে বাংলাদেশ, ওই বাঁধটা আবার 2-3 ফিট উঁচা হবে, তাহলে পানি এদিকে আসলে ওই পানি আবার ধাক্কা দিয়ে ওইদিকে চলে যাবে, যতটুকু বুদ্ধি ধরছে ততটুকু। এরপরে যখন পরীক্ষার রেজাল্ট বেরোইলো, স্যারের সে কি মাইল। তো ওই মাইল আমি খাওয়ার পরে আমার এখনো মনে হয় যে স্যার মনে হয় আমার মনে হয় ভুলে মারছে, যে বাঁধের উপরে বাঁধের চেয়ে আরেকটু উঁচা বাঁধ দিলে তো পানি ওইদিকে চলে যাবে, কেন স্যার আমারে মাল। তো সেই জল তো আমার দিকে চলে আসবে, আপনার কি লাভ হবে? আর আর আপনার দিকে আপনার বাঁধটা দিয়ে কি লাভ? কি মুশকিলের কাণ্ড! ওই তো মানে মহা মুশকিল। অপকারিতা থেকে রক্ষা আর কি, যে পানি আর আমার দেশে ঢুকলো না।